আচ্ছা, আমরা আজকে শুরু করব কোন অধ্যায়? শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার কি বলছে দেখো, বলছে যে দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজের সাথে জড়িত। কাজের সাথে সম্পর্ক রয়েছে শক্তি ও ক্ষমতার। কার কার কাজের সাথে কার কার সম্পর্ক রয়েছে? শক্তি ও ক্ষমতার। এছাড়া শক্তির বিভিন্ন রূপ এবং এদের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের প্রক্রিয়া। পাশাপাশি রয়েছে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির ব্যাপার দিছে শক্তির ব্যাপার। তেমনিভাবে শক্তির সংকট নিরসনে আমাদের শক্তির সংরক্ষণের পাশাপাশি বিকল্প শক্তির সন্ধান করতে হচ্ছে। তাহলে এই অধ্যায়টা আমরা পড়লে কি কি শিখতে পারবো? কোথায় চলে আসলাম? দেখো কি দিয়েছে এখানে, তিনটা ছবি দেওয়া আছে। প্রথমত এখানে কয়টা ছবি? তিনটা ছবি। কি দেওয়া আছে? বলছে যে উপরের চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে? প্রথম ছবিতে দেখা যাচ্ছে, প্রথম ছবিতে একজন শিক্ষার্থী পড়ছে, দ্বিতীয় ছবিতে একজন ফুটবল খেলছে, একজন মাথায় একটি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বলছে যে কি বলছে দেখো একটু, উপরের চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে? প্রথম ছবিতে যে শিক্ষার্থী পড়ছে আসলে সে কি কোনো কাজ করছে? দ্বিতীয় ছবিতে যে ফুটবল খেলছে সে কি কোনো কাজ করছে? আর তৃতীয় ছবিতে যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে আছে সে কি কোনো কাজ করছে? সাধারণত আমাদের কাছে উপরের প্রত্যেকটি উদাহরণকে কাজ বলে মনে করা হচ্ছে। পড়ালেখা করাটাও একটা কাজ বলে মনে হবে, ফুটবল খেলাটাও একটা বিশাল কাজ, তারপর মাথায় জুড়ে নিয়ে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে বোঝা নিয়ে তারটা তো একটা কাজই। কিন্তু কিন্তু সাধারণ অর্থে আমাদের কাছে উপরের প্রত্যেকটি উদাহরণকে কাজ মনে করা হচ্ছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজের একটি সুনির্দিষ্ট অর্থ আছে। সহজ কথায় কাজ সহজ কথায় কাজ তখনই হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার অবস্থানের পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে, তাহলে উপরের উদাহরণ থেকে আমরা কি শিখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে যে শিক্ষার্থী পড়ছে তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, সে বা যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তারও কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে বিজ্ঞানের ভাষায় এই দুইয়ের ক্ষেত্রে কোনো কাজ সংগঠিত হচ্ছে না। এখানে যে ফুটবল খেলছে তার অবস্থানের পরিবর্তন করছে, সে ফুটবল নিয়ে সারা মাঠ জুড়ে দৌড়াদৌড়ি করতেছে। তাহলে ফুটবলে লাথি মারা মানে কি? বল প্রয়োগ করা। দৌড়ানো মানে বল প্রয়োগ করা। এই যে বল প্রয়োগের মাধ্যমে সে কি করছে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, ফলে সে কাজ করছে। বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি, কি বলতে পারি? আন্ডারলাইন করো। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলে কাজ সম্পন্ন হয়। তাহলে কাজ কি? কাজ কি?
কাজ হচ্ছে কি কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটি যদি এক স্থান থেকে অন্য স্থানে কি হয়ে যায়, সরে যায়, এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, তখনই কি বলা হবে, তখনই তখনই কি কাজ হয়েছে বলে বলা হবে। কাজ হয়েছে বলে কি বলা হবে? হ্যাঁ, কিন্তু কিন্তু এটা কাজ হয়েছে, তাহলে কাজ মানে কি আমরা এখনো জানি না। তাহলে কাজের সাথে দুটি বিষয় সম্পর্কযুক্ত, একটা হলো বল প্রয়োগ করা, অপরটি হলো বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে বিজ্ঞানের ভাষায় কাজ হলো, আন্ডারলাইন করো, কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। অতিক্রান্ত দূরত্বের গুণফল। আমরা একটা সংজ্ঞা লিখি। মনে করো এই যে দেখো একটা ছবি দেখো, এখানে একটা বস্তু রাখা হলো, এখানে একটা কি রাখা হয়েছে, বস্তু। এই বস্তুটার উপর আমরা কি করব, এদিক থেকে ধাক্কা দিব, এদিক থেকে ধাক্কা দিব। ধাক্কা দেওয়া মানে কি করা, বল প্রয়োগ করা। কি করা, বল প্রয়োগ। তাহলে বল প্রয়োগ করলে বস্তুটা কোন দিকে যাবে, আমি বল কোন দিকে দিচ্ছি, এদিকে দিচ্ছি না, বল এদিকে দিচ্ছি, আমি বল দিচ্ছি এদিকে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে, বল যেদিকে দিচ্ছি সেদিকে। তাহলে দেখো বস্তুটা এখানে আসে, সেখান থেকে সে অবস্থান পরিবর্তন করে কোথায় চলে আসলো, এখানে চলে আসলো, এখানে চলে আসলো। তাহলে সে দেখো তার আগের অবস্থান এখান থেকে এখন এখানে চলে আসেছে, তার মানে কি মাঝখানে এই যে দূরত্ব একটা বেড়ে গেছে না, হ্যাঁ, এই এই দূরত্বটা। তাহলে সে দেখো আগের অবস্থান থেকে নতুন অবস্থানের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত, মনে করলাম এক্স, মনে হচ্ছে কি এক্স। তারপর আচ্ছা, তারপর বল, এখানে দেখ আমি কি বল প্রয়োগ করেছি, আমি এখানে কতটুকু বল দিয়েছি, বল মানে হচ্ছে বলের ইংলিশ হচ্ছে কি ফোর্স, বলের ইংলিশ হচ্ছে কি ফোর্স। মনে করো আমি এফ বল দিয়েছি, এফ বল দিয়েছি। তাহলে আমি একটা বস্তু এম এর উপর, এম একটা কি বস্তুর উপর এফ বল প্রয়োগ করেছি, এফ বল একটি নির্দিষ্ট দিকে এফ বল প্রয়োগ করেছি, বলটা কোন দিকে, যে কোনো একটা দিকে আর কি। এখন এম বস্তুটা যদি বল প্রয়োগের দিকে যদি কি করে, দূরত্ব অতিক্রম করে অবস্থানের পরিবর্তন করে, হ্যাঁ, বল প্রয়োগের দিকে অবস্থানের পরিবর্তন করলে বলা হবে যে যে বলটা দিয়েছ এবং যতটুকু অবস্থানের পরিবর্তন হয়েছে তাদের গুণফলকে বলা হবে কি কাজ। তাহলে আমরা কাজ মানে কি লিখতে পারি, কোনো বস্তুর উপর কাজ মানে আমরা কি লিখতে পারি, কোনো বস্তুর উপর কোনো পরিমাণ বল প্রয়োগ করা হলে, বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বস্তুটি যদি
বস্তুটি বল প্রয়োগের দিকে কি করেছে, বল প্রয়োগের দিকে অতিক্রান্ত, বল প্রয়োগের দিকে বল প্রয়োগের দিকে কি হবে, বল প্রয়োগের দিকে করে করে তখন তাহলে কি বলছে, কোনো বস্তুর উপর কোনো একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বল প্রয়োগের দিকে অবস্থানের পরিবর্তন করে তখন 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 বল প্রযুক্ত বল এবং এবং বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্বের গুণফলকে বলা হবে কাজ। ওই বস্তুটি দ্বারা বলা হবে ওই বস্তুটি দ্বারা সম্পাদিত কাজ। ঠিক আছে, মনে করো তাহলে এখানে তাহলে কাজ, আমরা কাজ মানে কি জানি, কাজের ইংলিশ হচ্ছে কি ওয়ার্ক, তাহলে ওয়ার্কের ডব্লিউ দিলাম, হ্যাঁ ওয়ার্কের ডব্লিউ। তাহলে বল বল বলের একটা মান আছে, আমি কত নিউটন বল দিলাম, বল হচ্ছে ফোর্স গুণ কি হবে দূরত্ব, কি হবে দূরত্ব। তাহলে দূরত্বকে কি দিলাম, দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, হ্যাঁ আমরা এস দিয়ে প্রকাশ করব, কি দিয়ে এস দিয়ে। তাহলে বল ইকুয়াল টু কি ফোর্স, ওয়ার্ক ইকুয়াল টু কি ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এস। তাহলে এফ এস মানে কি বুঝতে হবে, কাজ হলো বল এবং বল প্রয়োগের দিকে বস্তু দ্বারা, এস মানে কি বস্তু দ্বারা অতিক্রান্ত কি দূরত্ব। এই যে আমি এখানে কি দিলাম, এটা এক্স না দিয়ে এস দিই, আগে ছিল বস্তুটা এখানে, এখন বস্তুটা এস দূরত্ব অতিক্রম করেছে, কত দূরত্ব, কতটুকু এস দূরত্ব অতিক্রম করেছে। এস এর একটা মান আছে, এস সমান 10 হইতে পারে, 3 সেন্টিমিটার হইতে পারে, 100 সেন্টিমিটার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যেমন আমরা একটা গাড়ি নিলাম, একটা চাকাওয়ালা গাড়ি নিলাম, আমরা একটা চাকাওয়ালা কি নিলাম গাড়ি, খেলনা গাড়ি নিলাম। তাহলে এই গাড়িটাকে আমরা কি করলাম, মনে করে এটা একটা গাড়ি, আমরা এই গাড়িটাকে ধাক্কা দিলাম, তাহলে এই গাড়িটা কি করবে, এর আগে যে অবস্থান ছিল এ কি করবে, এখান থেকে সরে গিয়ে যাবে এরকম যেতে যেতে এখানে চলে আসবে। এস মানে এস ইকুয়াল টু 5 মিটার, কত ধরো 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। হ্যাঁ তাহলে দেখো বল আমি কি এদিক থেকে ধাক্কা দিয়েছি না, ধাক্কা দেওয়া মানে কি দেওয়া, বল দেওয়া, বল প্রয়োগ করা, কোন দিকে দিয়েছি, একটা নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিকে, কোন দিকে, একটা নির্দিষ্ট দিকে। তাহলে আমি বল যেদিকে প্রয়োগ করেছি, গাড়ি কি আমি দক্ষিণ দিকে গাড়িটাকে ধাক্কা দিলে সে গাড়িটা কি পশ্চিম দিকে চলে যাবে, দক্ষিণ দিকে ধাক্কা দিলে দক্ষিণ দিকে যাবে, উপরের দিকে ধাক্কা দিলে উপরের দিকে একটু উঠবে, নিচের দিকে যেতে বললে নিচের দিকে যাবে, এরকম। তাহলে এই যে দেখো, তাহলে গাড়িটি দ্বারা কাজ হয়েছে কত, ডব্লিউ ইকুয়াল টু মনে করো আমি 5 নিউটন,
5 নিউটন বলে ধাক্কা দিয়েছি। এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু মনে করো 5 নিউটন বলে ধাক্কা দিয়েছি, কথার কথা। 5 নিউটন বলে ধাক্কা দিলে তাহলে কি হবে? এফ এস। এফ এর মান হচ্ছে 5 নিউটন, আর এস এর মান হচ্ছে কত? 50 মনে করো সেন্টিমিটার, এটা সেন্টিমিটার দিলাম। তাহলে এই দুটোটার গুণফলেই যত হবে, তাহলে কত তাকে বলা হবে কি? কাজ। তাকে বলা হবে কি? কাজ। এখানে আমরা পরবর্তীতে শিখবো, এখানে এককের পরিবর্তনগুলো পরে শিখবো আমরা, ঠিক আছে? তাহলে ডব্লিউ ইকুয়াল টু এরকম করে বুঝতে হবে। চিত্র এটা আঁকে ফেলো, চিত্র এটা আঁকে ফেলো। আঁকে ফেলছো? হ্যাঁ। তাহলে এখন আসি, আমরা আবার বইতে যাই। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখলাম যে বল কাকে বলে সেটা শিখলাম, এরপরে কাজ কাকে বলে সেটা শিখলাম। তাহলে কাজ ইকুয়াল টু কি জানি? কাজ সমান কি বলবে? কাজ সমান আমরা সবসময় বলবো যে কি কাজ হচ্ছে কি? বল, প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর। কাজ সমান কি? কাজ সমান হচ্ছে বস্তুর উপর, বস্তুর উপর প্রযুক্ত বল গুণ, গুণ কি হবে? বস্তুর, এখানে বলবে কি বস্তুর অতিক্রান্ত দূরত্ব। বলের দিকে, বলের এখানে দিকে কথাটা না লিখলেও চলবে, আমরা এটা বুঝতে হবে বস্তুটা কোন দিকে যাবে, যেদিকে বল দিব সেদিকে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। এফ এস। এখানে কি দিয়েছে দেখো, একজন রিক্সা চালককে রিক্সা চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে কাজ করতে হয়। ধরা যাক একই দূরত্ব যেতে একজন রিক্সা চালকের 10 মিনিট সময় লেগেছে, আবার অন্যজনের লেগেছে 15 মিনিট। এখানে দুইজনের মধ্যে কাজ করার হার কার বেশি? তাহলে একই দূরত্ব, মনে করো এটা একটা রাস্তা দেওয়া আছে, এটা একটা রাস্তা, এটা একটা লম্বা রাস্তা। এখান থেকে একজন রিক্সা চালক এখান থেকে এতটুকু দূরত্ব এসেছে কত মিনিটে? 10 মিনিটে। তার মানে কি তার শক্তি বেশি। আরেকজন আসছে, মনে করো আর ওয়ান রিক্সা চালক কি 10 মিনিটে কি করেছে? এই যে এ প্রান্ত থেকে রিক্সা চালিয়ে বি প্রান্তে চলে এসেছে। অন্য আরেকজন রিক্সা চালক আর টু, এ আর টু এ প্রান্ত থেকে রিক্সা চালিয়ে বি প্রান্তে আসতে তার সময় লেগেছে কতক্ষণ? 15 মিনিট। তাহলে বলো তো কে বেশি জোরে চালিয়েছে? আর ওয়ান রিক্সা চালক বেশি জোরে চালিয়েছে। আচ্ছা সে জোরে চালাইছে কেমনে? কারণ তার ক্ষমতা বেশি, চালানোর ক্ষমতা বেশি। আচ্ছা তাহলে এখানে কি বলছে দেখো, এখানে দুইজনের মধ্যে কাজ করার হার বেশি কার? হার বেশি কার? তাড়াতাড়ি কাজ করার সাথে ক্ষমতা ব্যাপারটি জড়িত। কোনো কোনো কাজ কে কত তাড়াতাড়ি করতে পারে তা দিয়ে তার ক্ষমতা বোঝা যায়। যে রিক্সা চালকের কোনো জায়গায় যেতে সময় কম লাগে তার ক্ষমতা বেশি। আমরা ক্ষমতা পাই মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করে। তাহলে এটা নিচে দাগ দাও, মোট কাজকে আমরা কি দিয়ে ভাগ করব? মোট সময় দিয়ে। তাহলে এটা একটু আমরা দেখি কি বলছে এখানে। বলছে যে কাজের সাথে সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার দেখা যাক। দুইজন শিক্ষার্থীর সিদ্ধান্ত নিল যে তারা স্কুলে খেলার মাঠে মোট 5 বার প্রদক্ষিণ করবে। শুরু করার কিছুক্ষণ পর দেখা গেল একজন 2 বার প্রদক্ষিণ করে বসে পড়লো, আর একজন 5বারও প্রদক্ষিণ করলো। এখানে আমরা কাজ করার সামর্থ্যকে বিবেচনা করব। এদের মধ্যে যে 2 বার প্রদক্ষিণ করার পর বসে পড়লো সে তার কাজ করার সামর্থ্য ফুরিয়ে ফেললো, আর যে 5বারও প্রদক্ষিণ করলো তার কাজ করার সামর্থ্য বেশি। বিজ্ঞানের ভাষায় কাজ করার এ সামর্থ্যকে বলা হয় কি? শক্তি।
কাজ করার সামর্থ্যকে বলা হয় কি? তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্ক যুক্ত। এখন আমরা একটু বোর্ডে যাই। আমরা শিখেছি যে কি কাজ করার, আমি বলছি ক্ষমতা কি? ক্ষমতা ক্ষমতা মানে কি? ক্ষমতা ইংলিশ কি? পাওয়ার। ক্ষমতা ইংলিশ কি? পাওয়ার। তাহলে ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হবে? বড় হাতের পি দিয়ে। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে, মনে করো একজন রিক্সা চালক একটা কাজ করেছে। কাজ মানে কি? ধরো ধরো এটা একটা আমরা সমান দূরত্বের, এখানে কালো দাগ যেটা দিয়েছি, মনে করো বি বি সমান 10 মিটার। 10 মিটার কত মিটার লম্বা? 10 মিটার লম্বা। আর এখানে কালো দাগ দেওয়া যেটা আছে সেটা হচ্ছে কত? মনে করো সি ডি। সিডি সমান কত? সিডি সমান 10 মিটার। তাহলে এখান থেকে মনে করো একটা বস্তু সি প্রান্ত থেকে একটা বস্তু কি করবে? সি প্রান্ত থেকে, এখানে সি বিন্দু থেকে একটা বস্তু, একটা গোলাকার কালো বস্তুকে কি করলাম আমরা? ধাক্কা দিয়ে ডি প্রান্তে নিয়ে আসলাম। কতটুকু নিয়ে আসলাম? তাহলে দেখো এখানে এস সমান দেওয়া আছে, আমাদের এস সমান কত? 10 মিটার। তাহলে আমরা এখানে সি বস্তুটাকে কি দিলাম? সি প্রান্তে যে বস্তুটা আছে তাকে বল প্রয়োগ করলাম। তাহলে তাকে মনে করো এফ বল প্রয়োগ করলাম। তাহলে বস্তুটা আস্তে আস্তে এরকম করে চলে 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 কি করবে? হ্যাঁ, এক সময় না এক সময় কি করবে? সে ডি প্রান্তে চলে আসবে। কোথায় চলে আসবে? ডি প্রান্তে চলে আসবে। মনে করলাম সি প্রান্ত থেকে কালো বস্তুটাকে ডি প্রান্তে আসতে মোট সময় লেগেছে কত? টি সময় লেগেছে 20 সেকেন্ড। কত সেকেন্ড? 20 সেকেন্ড সময় লেগেছে। আমরা তাহলে দেখো, খেয়াল করে দেখো, সি প্রান্তে একটা বস্তু আছে। সি প্রান্তে একটা কি আছে? বস্তু আছে। সে বস্তুটাকে আমরা কি করলাম? এফ বল দিয়ে ধাক্কা দিলাম। কোন দিকে ধাক্কা দিলাম? এফ বল প্রয়োগ করলাম কোন দিকে? ডি বিন্দুর দিকে। কোন দিকে? হ্যাঁ, তাহলে এখানে নির্দিষ্ট, তাহলে বস্তুটা বল যেদিকে দিয়েছি সেদিকে গেল, 10 মিটার অতিক্রম করলো। কত মিটার? কতক্ষণ সময়ে? 20 সেকেন্ডে। আবার এখানে লাল বস্তু যেটা আছে, লাল এখানে লাল বস্তু যেটা আছে সেটা এ প্রান্তে যে লাল বস্তুটা আছে তাকে আমরা ঠিক এখানে যত এফ বল দিয়েছিলাম এখানেও ঠিক তত এফ বল দিয়ে ধাক্কা দিলাম। কোন দিকে? বি এর দিকে। কোন দিকে? বি এর দিকে। তাহলে দেখো এখানেও এস সমান কত? 10। তাহলে এখানে যদি ধাক্কা দিই, বস্তুটা কি করবে? আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে এক সময় না এক সময় কি করবে? বি প্রান্তে চলে আসবে। কোথায় চলে আসবে? বি প্রান্তে চলে আসবে। আচ্ছা, বি প্রান্তে যখন চলে এসেছে, আমরা হিসাব করে দেখলাম এখানে তার সময় লেগেছে, লাল বস্তুটার সময় লেগেছে কত মিনিট? 25 মিনিট, 25 সেকেন্ড। কত সেকেন্ড? 25 সেকেন্ড। আচ্ছা বলো, একই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, একই বল প্রয়োগ করেছি, একই রকমের বস্তু। তাহলে কারো দুইজনের সময়, একজনের সময় বেশি লেগেছে আর একজনের সময় কম লেগেছে, দুইটা বস্তু। তাহলে আমরা এখানে কি বলবো? আমরা বলবো যে বস্তু দুইটার কি আছে? বস্তু দুইটার কাজ করার ক্ষমতা ভিন্ন ভিন্ন। কাজ করার ক্ষমতা কি? ভিন্ন ভিন্ন। তাহলে এখানে দেখো
সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে তার কাজ করতে হয়েছে না? তাহলে কাজ সমান কত হবে? এফ, এখানে এফ এস, এফ এস। আবার এখানেও কি হবে? এফ এস। কেন? এখানে এস সমান 10, এখানে এফ সমানও একই। তারপর এফ সমান একই, এস সমান 10। তাহলে এই যে আমাদের বলছে কি কালো বস্তুটা ডি প্রান্তে আসতে সময় লেগেছে 20 সেকেন্ড, টি দিয়ে ভাগ করে দিব। আর এখানেও সময় লেগেছে 25 সেকেন্ড, টি দিয়ে ভাগ করে দিব। তাহলে বলছে যে অর্থাৎ 20 সেকেন্ডে 20 সেকেন্ডে কালো বস্তুটা কতটুকু যায়? 10 মিটার যায়। 1 সেকেন্ডে কতটুকু যায়? তাহলে এই যে এখানে দেখো 1 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু কাজ করে? 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে বস্তুটা কি করেছে? সি থেকে ডি প্রান্তে যাওয়ার কাজটা করেছে। সি থেকে কোথায়? সি থেকে ডি প্রান্তে যাওয়ার কাজটা করেছে। হ্যাঁ, তাহলে 20 সেকেন্ডে কাজ করেছে এফএস। কত? এফএস। তাহলে 1 সেকেন্ডে কতটুকু কাজ করেছে? তাহলে 1 সেকেন্ডে কাজ করার যে কাজ করেছে সেটা বের করতে হলে আমাকে ভাগ করতে হবে না? তাহলে এই যে ভাগ করলাম, সেই জন্য বলা হচ্ছে মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে কি বলা হয়? শক্তি বলা হয়। কি বলা হচ্ছে? তাকে শক্তি বলা হচ্ছে। কি বল? তাকে ক্ষমতা বলা হচ্ছে। কি বলছে? মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করলে তাকে কি বলা হয়? তাহলে আমরা এটা একটা ক্ষমতা কাকে বলে আমরা একটা সংজ্ঞা লিখি। তাহলে ক্ষমতা হচ্ছে কি? একক সময়ে একক সময়ে কাজ করার একক সময়ে কাজ করার সামর্থ্য। সামর্থ্যকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। একক সময়ে কাজ করার একক সময়ে কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? একক সময়ে কাজ করার সামর্থ্যকে। হ্যাঁ, তাহলে ক্ষমতা কি? একক সময়ে হ্যাঁ, একক সময়ে কাজ করার সামর্থ্যকে বলা হয় ক্ষমতা। এটা। তাহলে আমরা ক্ষমতা সমান আমরা কি লিখব? ক্ষমতা সমান আমরা লিখব যে কি ক্ষমতা পি সমান কাজ। কাজ। তাহলে কাজ সমান কি জানি আমরা? ডব্লিউ না? কাজকে ডব্লিউ দিয়ে প্রকাশ করি না? হ্যাঁ, ডব্লিউ বাই সময়। সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করব। এখন কাজের সূত্র আমরা কি শিখেছিলাম? কাজ সমান এফ গুণ এস, অর্থাৎ এফএস। এফএস ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি। এটা লিখে ফেলো।
আমরা করব। এরপরে কি বলা হচ্ছে, কাজ আর এখানে বলা হয়েছে যে কাজ 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 আর ক্ষমতা। আবার এরপর আরেকটা কি আছে, শক্তি আছে। কি আছে? শক্তি। শক্তিটা হচ্ছে কি জানো? শক্তি হচ্ছে কে কতটুকু সামর্থ্য রাখে। হ্যাঁ, কাজ করার সামর্থ্য কার কতটুকু। ঠিক আছে? তাহলে শক্তি হচ্ছে কি? শক্তি হচ্ছে কাজকে বলা হচ্ছে শক্তি। কাজকে বলা হচ্ছে কি? শক্তি। শক্তি ও কাজ মূলত ভিন্ন কিছু নয়। শক্তি ও কাজ মূলত কি নয়? ভিন্ন কিছু নয়। কাজ করার জন্যই প্রয়োজন হয় শক্তির। যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। হ্যাঁ, একই কাজ এর পরিমাণ, এই কাজের পরিমাণ দিয়ে শক্তির পরিমাপ করা হয়। কাজের কাজের এককই হলো শক্তির একক। শক্তির একক হলো কি? জুল। শক্তির একক হলো কি? জুল। তাহলে দেখো কাজের এখানে কি বলছে দেখো, কাজের একক হলো শক্তির একক। শক্তির একক হলো কি? জুল। তাহলে আমরা কাজের একক কিভাবে পেয়েছিলাম? বলকে প্রকাশ করা হয় নিউটনে। বল 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 বলের একক হচ্ছে কি? বলের বলের একক। বলের, লিখে ফেলো, বলের একক। বলের একক নিউটন। হ্যাঁ, তারপর দূরত্ব, এস দূরত্ব, দূরত্ব দূরত্ব এস এর একক মিটার। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউটনকে যদি 1 মিটার দিয়ে আমরা কি করি, গুণ করলে যেটা পাবো, তাহলে 1 নিউটন 1 চলে আসবে। নিউটন আর মিটার গুণ হলে কি হয়ে যাবে? জুল হয়ে যাবে। কি হয়ে যাবে? জুল। তাহলে জুল হচ্ছে কি এটা, এক জুল। জুল, জুলকে জে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এক জুল মানে কি? এক জুল মানে কি? তাহলে এফ, 1 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুর উপর 1 জুল কাজ মানে কি? 1 জুল কাজ। 1 জুল কাজ মানে কি? 1 জুল কাজ মানে হচ্ছে এফ। আমরা দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা কি জানি? এফ গুণ এস জানি। এফ মানে হচ্ছে কি? বল। তাহলে বল সমান কত? 1 নিউটন। এস, এস মানে হচ্ছে কি? দূরত্ব। কতটুকু দূরত্ব? 1 মিটার দূরত্ব। তাহলে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বল প্রয়োগের দিকে 1 মিটার দূরত্ব কি করে? অতিক্রম করে, তবে 1 জুল কাজ কি হবে? সম্পন্ন হবে। তাহলে 1 জুল কাজ মানে কি? 1 জুল কাজ, লিখে ফেলো, 1 জুল কাজ মানে কি? তার আমি একটু বই নিয়ে আসি। লেখো।
তাহলে জুল কি, এরপরে লিখবো যে কি জুল কি। তাহলে আমরা লিখি এক জুল, এক জুল কাজের পরিমাণকে এক জুল কাজ বলতে কি বোঝায়? এক জুল কাজ। তাহলে ধরো উত্তর হবে কি কোন বস্তুর উপর, কোন বস্তুর উপর এক নিউটন, এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার, 1 মিটার সরণ হয়, অবস্থানের পরিবর্তন মানে সরণ, সরণ হয়, সরণ হয়, তবে সম্পন্ন, সম্পন্ন মানে করা, সম্পন্ন কাজের পরিমাণকে এক একজন বলে। ঠিক আছে? তাহলে শক্তিমান আমরা তাহলে জুল লিখলাম। তাহলে একটা বস্তু যত জুল কাজ করবে তার শক্তি হবে কত জুল, তত জুল, কত জুল। একটা বস্তু যত জুল কাজ করবে তার শক্তি হবে কত জুল, তত জুল। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে আমরা, তাহলে আমরা কাজের সংজ্ঞা লিখেছি, ক্ষমতার সংজ্ঞা লিখেছি, শক্তির সংজ্ঞাটা একটু লিখে নিই। শক্তি কাকে বলে? তাহলে শক্তি কাকে বলে কি হবে? বলবে যে কি শক্তি হলো শক্তি এনার্জি। শক্তি ইংলিশ কি? ENERGY, এনার্জি ই দিয়ে প্রকাশ করা হবে। শক্তি বলতে কোন বস্তুর করার, কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে বোঝায়। যে বস্তু কাজ করতে সমর্থ, যে বস্তু কাজ করতে সমর্থ তার মধ্যে শক্তি থাকে। এটাও লিখে রাখো, যে বস্তু কাজ করতে সমর্থ তার
মধ্যে শক্তি থাকে, তার মধ্যে শক্তি থাকে। যে বস্তু কাজ করতে সমর্থ না, তার মধ্যে কোনো শক্তি নেই। যে বস্তু কাজ করতে সমর্থ না, তার মধ্যে শক্তি নেই। মনে রাখতে হবে যে কি, মনে রাখতে হবে মনে রাখতে হবে হবে শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। অর্থাৎ তুমি যতটুকু কাজ করবে, কৃত কাজ বা সম্পাদিত কাজ, কৃত কাজ সমান খরচ হওয়া বা ব্যয়িত শক্তি। ব্যয়িত মানে কি? খরচ হওয়া, খরচকৃত শক্তি। ঠিক আছে? সম্পর্কিত বা সম্পাদিত, মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, কাজের কোনো দিক নেই। কাজের কি কোনো দিক আছে? আছে। বল যেদিকে, কাজও সেদিকে হইতে হবে। বল যেদিকে প্রয়োগ করবে, কাজও সেদিকে হবে। কিন্তু শক্তির কোনো দিক নেই, এটা মনে রাখতে হবে। বলের দিক আছে, শক্তির কি নেই। তার মানে বল হচ্ছে, আমরা শিখেছিলাম, যার দিক থাকবে তাকে স্কেলার কিসিকে বলবে, যার ভেক্টর রাশি। আর স্কেলার রাশি শিখেছিলাম না, দিক রাশি, অদিক রাশি, দিক রাশি এবং অদিক রাশি। আমরা ক্লাস 6-এ শিখেছিলাম তো, রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, এক মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। আচ্ছা, বাদ দাও। এখন আসি আমরা, তাহলে এটা মনে রাখতে হবে আমাদের, ব্যয়িত সম্পদ বা ব্যয়িত সম্পদের আরেকটা কি, খরচকৃত শক্তি। ব্যয়িত শক্তি বা খরচকৃত শক্তি। তাহলে দেখো, কোনো বস্তুর কাজ, কোনো বস্তুর কাজ, কোনো বস্তুর কৃত কাজ যদি 100 কি হয়, 100 জুল হলে, কৃত কাজ যদি কত হয়, 100 জুল হয়, তাহলে ওই বস্তুর কতটুকু শক্তি খরচ হয়েছে? কোনো বস্তুর কৃত কাজের পরিমাণ 100 জুল হলে, হ্যাঁ, ওই কাজ করতে তার কতটুকু শক্তি কি হয়েছে, খরচ হয়েছে বা ব্যয়িত হয়েছে। তাহলে দেখো, আমরা এখানে কি লিখেছি, কৃত কাজ সমান কি, ব্যয়িত শক্তি বা খরচকৃত শক্তি। তাহলে সে কতটুকু কতটুকু করেছে, 100 জুল। তাহলে ব্যয়িত শক্তিও কি হবে, 100 জুল। সেজন্য বলা আছে শক্তি আর কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, শক্তি আর কাজের মধ্যে কি নাই, কোনো পার্থক্য
নাই। এখন আমরা করব কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় কি করা, রূপান্তর করা। আমরা কাজ করলে কি হয়ে যাবে, শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এরকম, আমরা যখন কথা বলি তখন আমাদের কথা বলার আমরা মনে করলাম কথা বললাম, কথা বললে কি হবে, আমাদের শরীরের মধ্যে যে সঞ্চিত শক্তি সেটা শব্দ শক্তিতে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, মোমবাতি জ্বালালে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম যে ক্ষমতা কাকে বলে। আমরা লিখেছিলাম যে কি, কোনো বস্তুর উপর না, এই যে একক সময়ে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। একক সময়ে। আচ্ছা, আমরা এই ক্ষমতার সংজ্ঞা, আরেকটা সংজ্ঞা লিখি, ক্ষমতার আরেকটা কি লিখি, সংজ্ঞা লিখি। ক্ষমতা, মনে করলাম কোন বস্তু বা লেখ কোন বস্তু বা ব্যক্তি একক সময়ে কতটুকু কাজ করলো তার তা দ্বারা ক্ষমতা কি করা হয়, পরিমাপ করা হয়। তা দ্বারা ওই বস্তু বা ব্যক্তির ক্ষমতা পরিমাপ করা হয়। আচ্ছা, মনে করলাম কোনো একটা বস্তু, এটা হচ্ছে ক্ষমতার সংজ্ঞা, এটা দিয়ে দিবা। আর একটু স্ট্যান্ডার্ড ক্ষমতার সংজ্ঞা দিতে গেলে আমরা নিচেরটাও লিখবো। কিরকম, মনে করো কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি বা বস্তু বা যন্ত্র দ্বারা, বস্তু দ্বারা, হ্যাঁ, টি সময়ে, কত সময়ে, টি সময়ে। তাহলে টি মানে কি, সেকেন্ড হইতে পারবে, মিনিট হতে পারবে, ঘন্টা হতে পারবে, দিন হতে পারবে, মাস হতে পারবে। মনে করো একটা মেশিন কি করবে, একটা পুকুরের পানি সেচ করবে। হ্যাঁ, পুকুরের পানি কি করবে, সেচ করবে। তাহলে ওটা কি 1 সেকেন্ডে পারবে, 1 ঘন্টা 2 ঘন্টা, এমনকি 1 দিন 2 দিনও লাগতে পারে। তাহলে আমরা লিখতাম, সেজন্য কি লিখতাম, কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা টি সময়ে, কি সময়ে, টি সময়ে ডব্লিউ পরিমাণ, ডব্লিউ মানে কি, ডব্লিউ পরিমাণ কাজ, ডব্লিউ মানে এফএস, বল গুণ সরণ, বল গুণ সরণ। তাহলে পরিমাণ, ডব্লিউ পরিমাণ কাজ, কাজ সম্পন্ন, পরিমাণ কাজ সম্পন্ন হলে, কাজ সম্পন্ন
হলে বা শক্তি রূপান্তরিত হলে, শক্তি রূপান্তরিত হলে ক্ষমতা ক্ষমতা পি হবে, ক্ষমতা পি হবে কি, ক্ষমতা পি হবে, সুতরাং ক্ষমতা হবে কত, পি। সুতরাং পি সমান আমরা কি পাবো, মোট কাজকে কি বলেছিলাম, মোট কাজ হচ্ছে ডব্লিউ, মোট কাজে মোট সময় হচ্ছে কি টি, এটা দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে ক্ষমতার এটা হচ্ছে কি, আচ্ছা কাজের একক আমরা কি পেয়েছিলাম, কাজের একক, কাজের একক, কাজের একক জুল, শক্তির একক জুল। তাহলে কাজের একক, কাজের একক যদি জুল হলে, কাজের একক যদি মনে করে এখানে দিলাম, এখানে কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড যদি হয়, তাহলে ক্ষমতার একক কি হবে, ক্ষমতার একক হবে জুল বাই সেকেন্ড, জুল বাই সেকেন্ড, বা এটাকে বলা হয় জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে এত জুল পরিমাণ কি করবে, শক্তি রূপান্তর করবে, শক্তি রূপান্তর করতে পারবে। যেমন মনে করো একটা বস্তু, একটা মেশিন পুকুর সেচার কাজ করতেছে, সে কি করলো, মোট কাজ করলো 1000 জুল, কত জুল, 1000 জুল। এই 1000 জুল কাজ করতে তার শক্তি, তার সময় লেগেছে মনে করো কত, 10 সেকেন্ড, কত সেকেন্ড, তাহলে এই 10 দিয়ে যদি এটাকে ভাগ করে দাও তাহলে কি আসবে, 100 জুল পার সেকেন্ড। তাহলে এই যে জুল পার সেকেন্ড, 100 জুল পার সেকেন্ড মানে কি, একটা বস্তু, একটা বস্তু 1 সেকেন্ডে 100 জুল শক্তিকে কি করবে, অন্য শক্তিতে রূপান্তর করবে, 100 জুল শক্তিকে অন্য কোনো শক্তিতে কি করবে, রূপান্তর করবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 100 জুল পার সেকেন্ড বলতে কি বোঝায়, মনে করো এটা লেখা একটা কোন, এটা আমরা অপর পৃষ্ঠা লিখতেছি, এটা লিখে ফেলছ, এগুলো লিখে ফেলো। আচ্ছা, তাহলে এখন আমরা তো জানলাম যে ক্ষমতার একক হচ্ছে কি জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড একটু বলতে অসুবিধা হচ্ছে, এটা কি বল, কি অসুবিধা হচ্ছে, বলতে অসুবিধা হচ্ছে। তাহলে আমরা বলি যে ভাই, আমার দোকানদারকে বলি ভাই আমাকে একটা কি দেন, 50 ওয়াটি বাল্ব দেন, একটা 40 ওয়াটি বাল্ব দেন, 100 ওয়াটি বাল্ব দেন। মানে হচ্ছে কি, ওই ওই বাল্বটার ক্ষমতা হচ্ছে যে প্রত্যেক সেকেন্ডে সে কি করবে, 100 জুল বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে ফেলবে। বিদ্যুৎ হচ্ছে একটা শক্তি, আলো হচ্ছে আরেকটা শক্তি। তাহলে জুল পার সেকেন্ডকে, জুল পার সেকেন্ডকে বলা হয় এতকে বলা হয় কি, এত জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, ডব্লিউ এ ডবল টি, ওয়াট, কি ওয়াট, কি বলা হবে, ওয়াট। জুল পার সেকেন্ডকে কি বলা হয়, ওয়াট, ওয়াট। ঠিক আছে, তাহলে এই যে এখানে 100 জুল পার সেকেন্ড না বলে আমরা কি বলবো, 100 ওয়াট, 100 ওয়াট। তুমি যদি 100 ওয়াটও বলতে পারবে, আবার 100 জুল পার সেকেন্ডও বলতে হবে, কিন্তু এটা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় বেশি কোনটা, 100 ওয়াট। তাহলে একটা আমরা কাজ লিখি, আমরা একটা লিখলাম, মনে করো কোন বস্তুর ক্ষমতা 50 ওয়াট, 50 ওয়াট, ডব্লিউ কে কি বলা হবে, ওয়াট।
50 ওয়াট। কোনো বস্তুর ক্ষমতা 50 ওয়াট বলতে কি বোঝায়? কোনো বস্তুর ক্ষমতা 50 ওয়াট বলতে আমরা বুঝি যে ওই বস্তুটি প্রতি সেকেন্ডে, এখানে আমাদের সবসময় সেকেন্ড লিখতে হবে, প্রতি সেকেন্ডে 50 জুল শক্তি কি করে অন্য শক্তি, 50 জুল শক্তিকে অন্য শক্তিতে কি করে রূপান্তর করে। ঠিক আছে, রূপান্তর করে। অথবা কি করে আমরা এটা কি করে বলতে পারবো, অথবা বলতে পারবো যে কি প্রতি সেকেন্ডে বা প্রতি 1 সেকেন্ডে, এখানে প্রতি সেকেন্ডে দিলে দিতে হবে না, আর প্রতি সেকেন্ডে বস্তুটি 50 জুল কাজ সম্পাদন করে। এটা লিখে ফেলুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি, তাহলে সুতরাং এই যে আমরা 1 ওয়াট মানে কি হবে 1 জুল কাজ করতে সময় লাগবে কত সেকেন্ড, 1 সেকেন্ড। 1 জুল কাজ করতে সময় লাগবে কত সেকেন্ড, তাহলে 1, সুতরাং 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। 1 ওয়াট সমান কি 1 জুল পার সেকেন্ড, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা বইতে যাই, বইতে কি বলছেন শক্তির রূপ। তাহলে আমরা শক্তি কাকে বলে লিখলাম, এখন দেখো শক্তির রূপ কি বলছে। দেখো, আমাদের কাজ করার সামর্থ্যের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আমরা কোথা থেকে পাই, এটা আমরা সকলেই হয়তো জানি যে পৃথিবীতে সকল শক্তির উৎসই হলো কি, পৃথিবীতে সকল শক্তির উৎসই হলো সূর্য। তাছাড়া আমাদের চারপাশে রয়েছে শক্তির বিভিন্ন উৎস, যেমন তোমরা নিশ্চয় গ্যাস দিয়ে রান্না করতে দেখেছো, আবার দেখেছো কিভাবে তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। মূলত উভয় ক্ষেত্রে আমরা গ্যাস বা তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তির যোগান দিয়েছি। এখন আমরা বিভিন্ন প্রকার শক্তির রূপ নিয়ে কথা বলবো। আমরা বলছি না কাজ করার সময় কি হয়, শক্তি এক রূপ থেকে অন্য রূপে কি হয় রূপান্তরিত হয়। যেমন এখন পাখা চলছে, কি চলছে পাখা, তাহলে পাখাটা ঘুরতেছে, ঘুরা মানে কি এটা একটা যান্ত্রিক শক্তি, পাখাটা ঘুরা মানে কি যান্ত্রিক শক্তি। তাহলে এই শক্তিটা কোত্থেকে আসছে, বিদ্যুৎ থেকে। পাখাটা ঘুরছে যে এটা কোত্থেকে আসছে, বিদ্যুৎ শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। মনে করো তুমি দৌড়াচ্ছ বা একটি গাড়ি চলছে, এই দুই ক্ষেত্রেই গতি আনতে কাজ করতে হচ্ছে, কি করতে হবে, কাজ করতে হবে। আবার তুমি একটি ইট নিচ থেকে উপরে উঠিয়ে ছেড়ে দিলে, অথবা গুলতি দিয়ে
একটি আম পাড়ার চেষ্টা করছো। এখন এখানে তুমি ইটটিকে উপরে উঠানোর পর এতে যে শক্তি সঞ্চিত হয়েছে তার দ্বারা ইটটি আপনা আপনি নিচে পড়ে গেল। আবার গুলটিকে প্রথমে পেছনে টানার পর যে শক্তি সঞ্চিত হয়েছে তা দিয়ে গুলটির পাথরটি দ্রুত আমটিকে কি করে আঘাত করে। এই যে দৌড়ানো, গাড়ি চলা, ইট উঠানো এবং গুলতি দিয়ে আম পাড়া, এর প্রত্যেকটির সাথে এক ধরনের শক্তির কি রয়েছে, সম্পর্ক রয়েছে। সে শক্তিটা হচ্ছে কি শক্তি? যান্ত্রিক শক্তি। তাহলে কি বলছে? এই বিশেষ ধরনের শক্তি হলো যান্ত্রিক শক্তি। যদিও এতে স্থিতি শক্তি ও গতিশক্তি ব্যাপারটি আলাদাভাবে জড়িত। গতির জন্য কাজ করার সামর্থ্য হলো কি শক্তি? গতিশক্তি। তাহলে লিখে ফেলো, গতিশক্তি কি? গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি। গতির জন্য কাজ করার সামর্থ্য হলো কি শক্তি? গতি শক্তি। তারপর আবার কোন বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তি কি? কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতি শক্তি। যেমন ইট উপরে উঠানো বা গুলতি দিয়ে আম পাড়া। অর্থাৎ এখানে বলছে যে আমরা কি করি, আমরা একটা ইটকে মনে করো আমি এই যে কলমটাকে এখান থেকে উপরে তুলেছি, তাহলে সে যতই উপরে উঠবে তত কি করবে, শক্তি এর মধ্যে সঞ্চিত হয়ে যাবে। আমি যদি এটাকে ছেড়ে দিই, টপাস করে পড়ে যাবে। তাহলে কেন? আমি তোকে ফেলে দিই নাই, আমি তোকে ছেড়ে দিয়েছি। ওর তো ওর উচিত ছিল, কলমটার উচিত ছিল এখানে অবস্থান করা, কিন্তু ওর মধ্যে যে আগে থেকে নিচে থেকে উপরে উঠানোর সময় যে শক্তিগুলো কি হয়ে গেছিল, সঞ্চিত বা জমা হয়েছিল, সেই শক্তিগুলো খরচ হতে হতে কি করবে, সে নিচে চলে আসবে। এটাকে বলা হয় স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তি লিখেছ, কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতি শক্তি। এরপর আসে তাহলে আমরা এক প্রকার শক্তি পেলাম যে কি, যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা পার্ট আছে। যান্ত্রিক শক্তি কয় প্রকার? একটা স্থিতি শক্তি আলাদা, আর একটা হচ্ছে কি গতি শক্তি। দুইটা জিনিস আছে। রাসায়নিক শক্তি, খাদ্যে বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। আন্ডারলাইন করে ফেললে হবে। খাদ্য বা জ্বালানিতে, খাদ্য বা কোথায় জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তাপ ও গতিশক্তি আমরা খাদ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে কি পাই, শ্বসনের মাধ্যমে পাই। তাহলে আমরা শ্বসনের মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমরা যে ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, তার মধ্যে কি আছে, রাসায়নিক শক্তি সঞ্চিত আছে। আমাদের দেহের প্রয়োজন তাপ শক্তি এবং গতিশক্তি। তাহলে এই যে তাপ শক্তি এবং গতিশক্তি, খাদ্যের মধ্যে যে রাসায়নিক শক্তি ছিল তা শ্বসনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি সব কিছুরই রয়েছে রাসায়নিক শক্তি। আচ্ছা, রাসায়নিক শক্তিগুলো কোত্থেকে আসছে? সূর্য থেকে আসছে। আমরা টর্চ বাতি বা রেডিওতে যে ব্যাটারি ব্যবহার করি তার মধ্যেও কি রয়েছে, রাসায়নিক শক্তি রয়েছে। অর্থাৎ শুষ্ক ব্যাটারি, টর্চের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, এগুলোকে কি বলা হয়, শুষ্ক ব্যাটারি। কি ব্যাটারি? শুষ্ক ব্যাটারি। শুষ্ক ব্যাটারির মধ্যে কি থাকে, শুষ্ক ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি থাকবে। এরপর আছে কি শক্তি? তাপ শক্তি। রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয় তাকে তাপ শক্তি বলে।
তাকে তাপ শক্তি বলে। তাপ কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল, দেখো তো এই যে কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল, ডিজেল, এগুলোর মধ্যে কি শক্তি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। তাহলে রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তিকে যখন আমরা কি করি, এই যে পুড়িয়ে ফেলি বা এগুলোকে রূপান্তর করি, পুড়ানোর কাজটা করলে এই রাসায়নিক শক্তিগুলো কি হয়ে যাবে? এগুলো সরাসরি তাপ শক্তিতে, এই যে তাপ শক্তি প্রদান করবে। অর্থাৎ কাঠ পোড়ালে, গ্যাস পোড়ালে, পেট্রোল বা ডিজেল পোড়ালে আমরা কি পাবো? তাপ শক্তি পাবো। কি পাবো? আবার সূর্য থেকেও সরাসরি তাপ শক্তি আসে। এই তাপ শক্তি পৃথিবীকে কি রাখে? উষ্ণ রাখে। তাপ শক্তি ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারত না। তারপর আছে কি শক্তি? চুম্বক শক্তি। শক্তির আরেক রূপ হচ্ছে চুম্বক শক্তি। এই শক্তি দিয়ে কোনো চুম্বক একটি লোহার বস্তুকে কি করে? আকর্ষণ করে। তারপর দেওয়া আছে আলোক শক্তি। তারপর কি দেওয়া আছে? আলোক শক্তি। তাপ শক্তির সাথে সূর্য থেকে সরাসরি যে শক্তিটি আসে তা হচ্ছে কি শক্তি? আলোক শক্তি। আলোক শক্তি ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। তাহলে আলোক শক্তি কি? যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে, হ্যাঁ, তাকে আমরা কি বলি? আলোক শক্তি বলি। সূর্য আলোক শক্তির প্রধান উৎস। তাহলে আলোক শক্তির প্রধান উৎস কে? সূর্য। আগুন ও বৈদ্যুতিক বাতি জ্বালালেও আমরা আলোক শক্তি পাই। তারপর আমরা কি শক্তি? শব্দ শক্তি। একটু রেস্ট নিই, আজান দিচ্ছে। তারপর দেখো, আমরা যখন কথা বলি, গান করি, বাঁশি বাজাই, তখন এক ধরনের শক্তি উৎপন্ন করি। এর নাম শব্দ শক্তি। শব্দ শক্তির সাহায্যে আমরা একে অপরের কথা শুনতে পাই। টেলিফোন, রেডিও, টেলিভিশনে শব্দ শক্তি ব্যবহার করা হয়। পদার্থের কম্পনের থেকে শব্দ শক্তির উৎপন্ন হয়। তাহলে আমরা যখন একটা পদার্থকে আরেকটি পদার্থ দিয়ে কি করব? আঘাত করব, তখন তখন কি হবে? পদার্থ দুইটা কাঁপতে থাকবে এবং শব্দ উৎপন্ন হবে। তারপর আছে বিদ্যুৎ শক্তি। শক্তির একটি একটি অতি পরিচিত এবং প্রয়োজনীয় রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বাতি জ্বালাই, পাখা চালাই, কলকারখানা বিদ্যুৎ শক্তি দিয়ে চলে। অনেক দেশে রেলগাড়িও বিদ্যুৎ শক্তি দিয়ে চলে। বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় তারের সাহায্যে কি করা হয়? নিয়ে যাওয়া যায়। তারপর হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা, পারমাণবিক শক্তি। পদার্থ পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে কণিকা সমূহ অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে কি করে? অবস্থান করে। শক্তি প্রয়োগ করে কণিকা সমূহকে বিচ্ছিন্ন করে পাওয়া যায় পারমাণবিক শক্তি। এরা পরমাণুর অভ্যন্তরে অত্যন্ত শক্তিশালী বল দিয়ে বাঁধা রয়েছে। এই শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কাজে লাগানো যায়। অর্থাৎ আমরা পড়েছিলাম পরমাণুর কেন্দ্রের মধ্যে কি থাকবে? নিউট্রন, প্রোটন, নিউট্রন আর প্রোটন, এবং বাইরে থাকবে কক্ষপথগুলোতে কি থাকবে? ইলেকট্রন। কক্ষপথগুলোতে কি থাকবে? ইলেকট্রন। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে যখন আমরা কি করব? কেন্দ্রে আমরা যখন এগুলোকে ভাঙবো, হ্যাঁ, আমরা যখন এগুলোকে নিউট্রন প্রোটনকে ভাঙবো, এগুলোকে ভাঙলে এখান থেকে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? বিদ্যুৎ পেতে পারি। হ্যাঁ, তাহলে আমরা আজকে লাস্ট পার্ট 4, 5 এটা পরে আর করবো না। শক্তির রূপান্তর। আমরা আগে জেনেছি মহাবিশ্বে শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে। এই বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত। চিত্রটি খেয়াল করি। এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, নিচে একটা ডাম্বেল পড়ে আছে, হ্যাঁ, ভার উত্তোলন। মানুষটা ভার উত্তোলন করছে,
করে ফেলেছে আবার রেখে দিয়েছে। এখানে দেখো কি হয়েছে। উপরের চিত্রে একজন ভার উত্তোলক বিভিন্ন খাবার গ্রহণের করে, ফলে তার খাবারগুলো প্রথমে রাসায়নিক শক্তিতে কি হয়, পরিণত হয়। তাহলে রাসায়নিক শক্তিগুলো তার শরীরে কি থাকবে, সঞ্চিত থাকবে। পরবর্তীতে তিনি যখন ভারটি উঠাতে চেষ্টা করছেন তখন সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিবর্তিত হতে থাকে। এরপর তিনি যখন ক্রমশ ভারটিকে মাথার উপরে তুলছেন তার গতিশক্তি কি হয়ে যায়, স্থিতিশক্তিতে পরিণত হতে থাকে। আবার যখন তিনি ভারটিকে নিচে ফেলে দিচ্ছেন তখন স্থিতিশক্তি গতি, শব্দ ও তাপ শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়েছে। আমরা যখন এভাবে তুলতেছি গতি আছে, আর এভাবে করে তুলে ফেললে এরপর আর তোলা যায়, এরপরে তোলা যায় না। তারপর কি করে ধাপ করে ফেলে দিই, তো ধাপ করে ফেললে একটা শব্দ হবে, একটু তাপ হবে এবং গতি শক্তি হবে। কারণ তার মাটিতে পড়ার সাথে শব্দ উৎপন্ন হয়। শব্দ উৎপন্ন মানে কম্পন হবে। বারটি হাত দিয়ে স্পর্শ করলে দেখা যাবে সেটি গরম লাগছে। অর্থাৎ আমাদের শরীর বৃত্তীয় কার্যক্রমে নানাবিধ শক্তির কি রয়েছে, রূপান্তর ঘটছে। আমরা যখন হাঁটার জন্য কি লাগবে, আমরা যে খাবার খাই, খাবারগুলো থেকে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকবে। হাঁটলে রাসায়নিক শক্তি কি হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এভাবে শক্তির বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত। নিম্নে শক্তির রূপান্তরের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। এই উদাহরণগুলো আমরা দুইটা পড়ব আজকে। যান্ত্রিক শক্তির রূপান্তর। হাত দিয়ে শরীরের কোনো অংশ ঘষলে গরম অনুভূত হয়, এতে যান্ত্রিক শক্তি গরম অনুভূত হয় মানে কি, তাপ শক্তিতে কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। আমরা যদি হাতকে এভাবে দিয়ে ঘষি তাহলে কি হবে, আমাদের হাতগুলো গরম হয়ে যাবে। এই যে আমাদের যন্ত্র, হাত হচ্ছে একটা সরল যন্ত্রের ফলে ঘর্ষণের ফলে কি হয়ে যায়, যান্ত্রিক শক্তিতে তাপ শক্তিতে পরিণত হচ্ছে। বাঁশি বাজালে যান্ত্রিক শক্তি, বাঁশি একটা সরল যন্ত্র, তাহলে বাঁশি বাজালে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। একখণ্ড পাথরের উপর একটি ধাতব দণ্ড দ্বারা জোরে আঘাত করলে অগ্নি স্ফুলিঙ্গ মানে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। এক ধরনের শব্দও সৃষ্টি হয়। ধাতব দণ্ড ও পাথর খণ্ডটি খানিকটা উত্তপ্ত হয়। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তি ও শব্দ ও আলোক শক্তিতে কি হবে, রূপান্তরিত হবে। আমরা যখন কোনো কিছুকে একটা লোহা দিয়ে কোনো একটা লোহাকে বা কোনো একটা পাথরকে ধাপ করে জোরে আঘাত করি, তাহলে আমরা শব্দ দেখব। হ্যাঁ, তারপর ওখান থেকে এক আলোর কণাগুলো কতগুলো আগুনের কণা ছুটে বের হচ্ছে বলে মনে হবে, দেখব আমরা। এবং পাথরটাকে যখন আঘাত করার পর স্পর্শ করব, দেখবো যে সেটা কি হবে, গরম হয়ে যাবে। তাহলে এরপরে বলছি দেখো, ডেকি দিয়ে দান ভাঙার সময় এতে যান্ত্রিক শক্তি শব্দ শক্তি ও তাপ শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। একইভাবে দোলনার ক্ষেত্রে স্থিতি ও গতিশক্তির কি ঘটে, রূপান্তর ঘটে। এই যে দেখো, মেয়েটা যখন এদিকে সর্বোচ্চ এতটুকু যেতে পারবে, এতটুকু গিয়ে সে কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। আবার সে সামনের দিকে যাবে, অর্থাৎ গতিশক্তি পাবে, সে এখানে এতটুকু আসবে, তাহলে এখানে এসে আর যেতে পারে না, স্থির হয়ে যায়। তাহলে এভাবে এখানে আসলে কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। এখানে আসলে কি হয়ে যায়, স্থির হয়ে যায়। আবার পিছন দিকে যাওয়ার সময় গতিশক্তি পায়, আবার গতিশক্তি এখানে এসে কি হয়ে যায়, স্থিতিশক্তি হয়ে যায়। অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে, আবার স্থিতিশক্তি গতিশক্তি, এভাবে করে চলতে থাকে। তারপর দেখো, তাপ শক্তির রূপান্তর। বাষ্পীয় ইঞ্জিন তাপের সাহায্যে উৎপন্ন শক্তি ব্যবহার করে রেলগাড়ি চালানো হয়। এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর দেখো, আলোক শক্তির রূপান্তর। ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। সূর্যের আলো
সূর্যের আলোকে সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়। সৌর বিদ্যুৎ, আমাদের রাস্তার পাশে যে বাতিগুলো আছে সেগুলো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে, এটা সোলার প্যানেল সূর্যের আলো থেকে শক্তি নিয়ে সে কি করবে, আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করবে। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, রেডিও, ইলেকট্রনিক ঘড়িতে সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, সৌরশক্তিকে সৌরশক্তিতে কি হয়, রূপান্তরিত করা হয়। শব্দ শক্তির রূপান্তর, শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর মানে হচ্ছে কি, এমন কতগুলো শব্দ আছে, হ্যাঁ, যে শব্দগুলো আমরা শুনতে পাই না। শব্দোত্তর তরঙ্গ দ্বারা জামা কাপড়ের ময়লা পরিষ্কার করা হয়। এসব ক্ষেত্রে শব্দ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অনুনাদের সময় শব্দ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার টেলিভিশন ও রেডিওর প্রেরক যন্ত্রের শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কি করে, রূপান্তরিত করে। তারপর চৌম্বক শক্তি, লোহাকে দ্রুত বারবার চৌম্বক এবং বিদ্যুৎ কি স্ফুরণ, বিদ্যুৎ স্ফুরণ স্ফুরণকালে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, দেখি। আচ্ছা, চুম্বক এবং বিচুম্বককরণের কালে, চুম্বক এবং বিচুম্বককরণের কালে মনে করো আমরা একটা কিনিলাম, একটা লোহার, এটা একটা বড় একটা চুম্বক, একটা লোহার প্যারেক নিলাম। এই লোহার প্যারেকটাকে কি করব, বারবার চুম্বকটার সাথে লাগাবো, তাহলে সেটা হবে চুম্বক করণ। আর চুম্বক থেকে এভাবে ঘষবো, বারবার যদি ঘষতে থাকি তাহলে সেটা হবে চুম্বককরণ, এবং বিচুম্বককরণ কালে তাপ উৎপন্ন হবে, কি হবে, তাপ উৎপন্ন হয়। এতে চৌম্বক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাছাড়া তাছাড়া তড়িৎ চৌম্বকের সাহায্যে ভারী জিনিসপত্র উঠানো যায়। এতে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। তারপর এই জন্য এগুলো পড়ে নেবা, বিদ্যুৎ শক্তির রূপান্তর, তারপর রাসায়নিক শক্তির রূপান্তর, এগুলো এতটুকু পর্যন্ত এগুলো ভালো করে পড়ে নিবা। আমরা আগামীকালকে করবো, যে আগামীকালকে পরের পার্টটা শেষ করে ফেলবো। আগামীকালকে আমরা এই জিনিসগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে তাহলে।